বরবাদকে আটকে দেওয়ার প্রচেষ্টা বা অন্তরাত্মা ছবিটি বেশ আগের এবং ছবিটি পাবনায় শুট হয়েছিল। তো সেই ছবির হঠাৎ করে সেন্সরে নিয়ে আসা ইত্যাদি নানান বিষয় এবং হল মুক্তি দেয়া না দেয়া, কেউ কেউ বলছেন বরবাদের প্রডিউসার খানিকটা বিগত সরকার ঘেঁষা। তো এই যে নানা রকম কনস্পিরেসি থিওরি করা আসলে মূলত আশপাশের কেউ না কেউ উস্কানি দেয় যে শাকিব খানকে কোনোভাবে ডমিনেট করতে হবে। আমার কাছে মনে হয় বাধাগ্রস্ত হবে না। আচ্ছা যদি ভালো লাগে সিনেমা, তাইলে আসলে সিনেমার গতিতে চলে যাবে। আচ্ছা আচ্ছা টিজার ভালো লাগছে, এরকম সিনেমা যদি ভালো লাগে, সিনেমার গতিতে চলে যাবে বিশ্বাস। যদি দেশের পরিস্থিতি যদি জুলাইয়ের মতো যদি না কিন্তু হয়, বাস্তবতা তখন তো আসলে ধরেন সিনেমা প্রত্যেক ঈদে গত 10 বছরের যদি ক্যারিয়ার হিসাব করি শাকিব খানের, এর আগের পোর্শন বাদ দিলাম, দেখবেন যে প্রত্যেক ঈদের আগে বা রিলিজের আগে এক ধরনের ধোঁয়া তোলা হয় যে এবারই বোধহয় শাকিব খানের দিন শেষ, মার্কেট শেষ। তো এইরকম যদি ভালো গল্প দেওয়া যায়, দর্শকের পালসটা বুঝে, দর্শক আসলে আমার কাছে মনে হয় সিনেমা হলে বিনোদনের জন্যই যায়, ওই বিনোদনের জায়গাটা যদি ঠিকঠাক তৈরি করা যায়, তাইলে আমার কাছে মনে হয় এই সিনেমা চলবে, সেটা ঈদ ছাড়াও চলবে। দেখুন, এটা এমন না যে এবারই প্রথম, এর আগেও শাকিব খানকে আটকানোর চেষ্টা করা হয়েছে নানানভাবে। কনস্পিরেসি থিওরি যে কখনো কাজে লাগে না, নিজের কাজটাই যে সবচেয়ে বড় অ্যাসেট, মানে এর বাইরে কোনো কথা থাকে না, তার প্রমাণ হচ্ছে শাকিব খান। আর এটা আমি প্রেশার হিসাবে নিচ্ছি না, কারণ সবাই সবার মতো করে বলবে, সবাই যে একই রকম বলবে বিষয়টা তা না। কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কেউ নেগেটিভ বলবে, কেউ পজিটিভ বলবে। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। অনেকে আমাকে শাকিব খানের হেটার্স বলে, কড়া সমালোচক বলে, আবার কেউ কেউ বলে যে আমার চ্যানেলে শাকিব খানের ভিডিও অনেক। কিন্তু আমি মোটা দাগে সত্য কথাটা বলার চেষ্টা করি, বা সত্য কথা বলি। এটা কিন্তু প্রত্যেক মানুষ আবার সহজাতভাবে বলে, মানে কেউ কিন্তু কখনো পাবলিকলি ক্যামেরার সামনে বলেন যে আমি কিন্তু রেগুলার মিথ্যা বলি। সুতরাং এই শব্দটাও ধরেন আপেক্ষিক। বাস্তবতা ধরেন প্রত্যেক ঈদে গত 10 বছরের যদি ক্যারিয়ার হিসাব করি শাকিব খানের, এর আগের পোর্শন বাদ দিলাম, দেখবেন যে প্রত্যেক ঈদের আগে বা রিলিজের আগে এক ধরনের ধোঁয়া তোলা হয় যে এবারই বোধহয় শাকিব খানের দিন শেষ, মার্কেট শেষ। আমার কাছে মনে হয় বাধাগ্রস্ত হবে না। আচ্ছা যদি ভালো লাগে সিনেমা, তাইলে আসলে সিনেমার গতিতে চলে যাবে। আচ্ছা আচ্ছা টিজার ভালো লাগছে, এরকম সিনেমা যদি ভালো লাগে, সিনেমার গতিতে চলে যাবে বিশ্বাস। যদি দেশের পরিস্থিতি যদি জুলাইয়ের মতো যদি না হয়, তখন তো আসলে সিনেমা দেখার পরিবেশটা থাকবে না। এটা এক একজনের তো আসলে এক এক প্রোডাকশন হাউসের এক এক রকম স্ট্র্যাটেজি। যেমন আমরা যদি লক্ষ্য করি, ভাইয়া সুরঙ্গের মার্কেটিং খুব ভালো ছিল, হ্যাঁ তুফানের মার্কেটিং খুবই ভালো ছিল। আবার সত্যি বলতে রাজকুমারের মার্কেটিং খুব খারাপ ছিল, রাইট যদি ভুল করে থাকি আমি। তো মার্কেটিং আসলে এটা প্রোডাকশন হাউসের একটা পলিসি। ওনারা আসলে যে কোনো সিনেমারই, যত ভালো সিনেমা হোক যত খারাপ সিনেমা হোক, মার্কেটিং খুব বেশি জরুরি। একদম আহ, সব জায়গায় পৌঁছে দেওয়াটা আসলে খুবই জরুরি। একদম সব লোক জানতে হবে যে একটা সিনেমা আসতেছে। তো আমি ভেবেছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে ইনার পলিটিক্স, সেটাতে বেশ কিছুটা পরিবর্তন এসছে, সবাই যার যার মতো করে নিজের মতো করে গেম খেলবে। কিন্তু না, বরবাদকে আটকে দেওয়ার প্রচেষ্টা বা অন্তরাত্মা ছবিটি বেশ আগের এবং ছবিটি পাবনায় শুট হয়েছিল। তো সেই ছবির হঠাৎ করে সেন্সরে নিয়ে আসা ইত্যাদি নানান বিষয় এবং হল মুক্তি দেয়া না দেয়া, কেউ কেউ বলছেন বরবাদের প্রডিউসার খানিকটা বিগত সরকার ঘেঁষা। তো এই যে নানা রকম কনস্পিরেসি থিওরি করা আসলে মূলত আশপাশের কেউ না কেউ উস্কানি দেয় যে শাকিব খানকে কোনোভাবে ডমিনেট করতে হবে। ওই যে এটা আপনি বললেন যে আমি আনতে চাইছি, এর আগে আরেকজন নিয়ে আসলো, না ওইটা মনে হয় নাই। কারণ আমি তুফান দেখার পরে আমার কাছে যেটা ফিল হয়েছে, যে এইটা জনরা একদমই আলাদা, আমারটা জনরা একদমই আলাদা। সো আপনি আচ্ছা খেয়াল করে দেখবেন যে রাফি ভাইয়ের যে সিনেমার লুক অ্যান্ড ফিল অ্যান্ড ডিজাইন, এটার থেকে আলাদা। আমারটা আলাদা আছে। দুইটা তো দুই জনরা। কিন্তু পৃথিবীতে কখনোই কোনো সিনেমাকে বাধাগ্রস্ত করে তাকে আটকানো যায়নি, বরঞ্চ সেটি বুমেরাং হয়ে আরো বেশি ছড়িয়েছে। শাকিব খানের ক্ষেত্রেও তাই হয়েছে। শাকিব খানের মূল কাজ করে দেয় কিন্তু তার হেটার্সরা, মানে সত্যিকার হেটার্স যারা আমাকে ভাবেন হেটার্স, তারা না। মূল কাজ করে দেয় মূলত তাকে নিজেরা ষড়যন্ত্রকারী একটা ছেলে। ভাবুন তো, কোনো রকম, মানে ওর ছবি কিন্তু অনেকেই
দেখে না, মানে দেখে না বলতে ম্যাস পিপুল গত 10 বছর আগের শাকিব খানের ছবি অনেকে দেখেনি। আমি নিজেও যখন শাকিব অপু বিশ্বাসের লাগাতার ছবি রিলিজ হচ্ছিল তখন শাকিব খানের ছবি দেখতাম না। এই রাহান রাফি যখন কাজ শুরু করেছে, শিকারি যখন শুরু করেছে, তখন থেকে একটা দুটো, শিকারি এখন পর্যন্ত দেখি নাই, কিছু কাজ দেখি এবং এখন মোটামুটি রেগুলার দেখার চেষ্টা করি। এই স্মার্ট শাকিবের ছবি একদম অকপট সত্যি যেটা, তো এটা তো আকাশ থেকে পড়েনি। আমার কাছে এটা মনে হয় না, আমি এটা কখনোই বিশ্বাস করি না ভাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের হাওয়া খুব সম্ভবত ঈদের সিনেমা ছিল না, যদি ভুল না করি। হাওয়া কিন্তু সিনেমা চলছে ভাইয়া। এখন বলতে পারেন যে একটা সিনেমা তো উদাহরণ হইতে পারে না, আবার এইটাও আমার কাছে মনে হয় যে 5টা সিনেমা কিন্তু আসেও না, 5টা সিনেমা আমার কাছে মনে হয় না আসেও। সো ভালো গল্প, আমি আবারও বলি যে ভালো গল্প ভালো নির্মাণ হইলে সিনেমা চলবে ভাইয়া, এটা ঈদ ছাড়াও চলবে, আমার বিশ্বাস এটা। সাকিব নিজেকে পরিবর্তন করেছে, এই পরিবর্তন সবাই পারে না। বারবার একটা মানুষ গর্ত থেকে উঠে এসে নিজেকে আবার প্রমাণ করা, এটা কিন্তু খুব টাফ। এবং যেখানে বাংলাদেশে সিনেমা হল নাই, এত এত রাজনৈতিক ডামাডোল, অস্থিরতা, তার ভেতরে নিজের স্ট্যাটাসটা ক্যারি করা প্রচন্ড রকম মানে শক্তি প্রয়োজন হয়। আজ আমি সাকিবের বিপক্ষে বলছি না, আজ আমি সাকিবের জন্য এজন্য বলছি যে সাকিবকে নিয়ে যে ষড়যন্ত্র করার বিষয়টা উঠে আসছে, সেটিকে আমি ডিফেন্ড করার চেষ্টা করছি, কারণ এই সময় বলা উচিত। সো এই জায়গায় আমি বলতে চাই যে বরবাদ ছবিটি নিয়ে যেই প্রচার বা ছবিটি আটকানোর ব্যাপারে যেসব কথাবার্তা তোলা হলো, তা মূলত বরবাদের পিআরটা আরো দ্বিগুণ তিনগুণ করে দেওয়া হলো। দেখেন আপনি, জওয়ান কিন্তু একটা আরেক দেশি সিনেমা, আমাদের এখানে কিন্তু ইসারা কিন্তু রিলিজ হয়েছে, এখানে কিন্তু ভালোই বিজনেস করছে ওনারা। সো হাওয়ার বেলাও ব্যতিক্রম কোনো কিছু ঘটে নাই, খুব ভালো বিজনেস করছে হাওয়া। সো এইরকম যদি ভালো গল্প দেওয়া যায়, দর্শকের পালসটা বুঝে, দর্শক আসলে আমার কাছে মনে হয় সিনেমা হলে বিনোদনের জন্যই যায়, ওই বিনোদনের জায়গাটা যদি ঠিকঠাক তৈরি করা যায়, তাইলে আমার কাছে মনে হয় এই সিনেমা চলবে, সেটা ঈদ ছাড়াও চলবে। অন্তরাত্মা ছবিটি নিয়ে শাকিব খানের বেশ কিছু মানে আপত্তি আছে ছবিটি নিয়ে। ছবিটি সে পছন্দ করে না বা প্রোডাকশন পছন্দ হয়নি, নাইলে এর ভেতরে ছবিটা রিলিজ হয়ে যেত। এবং শাকিবের আরো একটা ছবি নিশ্চয় আপনারা জানেন যে সেটিও আছে, আগুন, যেটি বদিউল আলম খোকনের নির্মাণ, সেটিও কিন্তু একেবারে ওই যে আমরা বলতাম তামাদি হয়ে গেছে। সো সেই ছবিটিও তামাদি হয়ে গেছে এবং এই ছবিগুলোর ভবিষ্যৎ ভালো না। আপনি যখন যে সময় রিলিজ দেন একটা ছবি, যখন ভেতর থেকে মরে যায়, অর্থাৎ শিল্পী যখন ওন করে না, তখন কিন্তু ছবিটা আর থাকে না। সো অন্তরাত্মা বা আগুন এই ধরনের ছবিগুলো মূলত এই ঘটনায় ঘটেছে। তো একে বরবাদকে পাস্ট কাটিয়ে অন্তরাত্মা রিলিজ দেওয়া, এটা মূলত এক ধরনের মানে পারসেপশন তৈরি করা যে দেখো একটা মাজুল একটা প্রোডাকশন, সেখানে অন্য ছবি আছে, দাগি আছে, জঙ্গলি আছে, এরা স্মার্ট প্রোডাকশন। সুতরাং এই জায়গাগুলো আমি মনে করি যে ঠিকঠাক আমাদের যে সুস্থ প্রতিযোগিতার অংশ হতে পারে না। না, ঈশা জায়গা তৈরি করে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই অভিনন্দন জানাইছে, সবাই তো প্রশংসাই করতেছে, ভালোই বলতেছে, দেখা হইলে বাহবা দিচ্ছে, খুব ভালো হয়েছে, টিজার খুব ভালো হয়েছে। যখন ফার্স্ট লুক বের হয় তখনও বললো যে খুব ভালো হয়েছে। যখন সিনেমা সবাই জানাজানি হয় যে হ্যাঁ ঠিক আছে এবার সিনেমাটা শুটিং হবে, তখনও সবাই আর কি অ্যাপ্রিসিয়েট করলো। মানে কাছের যারা যারা আছে ফোন দিয়ে অথবা কারোর সাথে রাস্তায় দেখা হচ্ছে, হয় না, আমার অফিস নিকেতনে তো ম্যাক্সিমাম পরিচালক প্রডিউসারদের অফিস, তো যাইতেছি, দেখা হচ্ছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, বাহবা দিতেছে, ভালোই লাগে। আমাদের অনেক গুণী পরিচালকের ছবি আটকে গেছে, সরকার আটকে দিয়েছে, এটা সরকারি কোনো নিষেধাজ্ঞা না, কিন্তু এটা কনস্পিরেসি থিওরি, মানে গোপন ষড়যন্ত্র যেটি বলা হয়। সো এ ধরনের কাজ করে একজন অভিনেতাকে আর যেমন আটকানো যায় না, একজন সুপারস্টারকে যেমন আটকানো যায় না, তেমনি মুভি ইন্ডাস্ট্রির যে ছবিটি নিয়ে আটকানোর জন্য পরিকল্পনা করবেন, সেটি আপনি সফল হবেন না। তাই আমি মনে করি যে বাংলাদেশে এমনিতেই ছবির যে বাজে অবস্থা, সেই জায়গায় এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বিরত হয়ে আসা উচিত। বিস্তারিত বিষয় নিয়ে আমি কয়েকজন পরিচালকের সাথে কথা বলবো, এটা নিয়ে আলাদাভাবে কন্টেন্ট তৈরি করবো। সে পর্যন্ত ভালো থাকবে। ভাই আপনি বললেন না যে কোনো কাজই ছোট না, দেখেন অ্যাজ নির্মাতা আমি তো আসলে গল্প বলতে চাই, আমি তো গল্পটাই বলতে চাই। সেটা ছোট পর্দায় হচ্ছে ছোট একটা গল্প বলতেছি, বড় পর্দায় বড় পরিসরে একটা গল্প বলতেছি। এবার যদি আপনি ওয়েব ফিল্ম বলেন, ওয়েব সিরিজ বলেন, সেখানে কিন্তু আমি গল্পই বলতেছি। তো যদি আমি গল্প বলতে চাই, আমি নির্মাতা, আমি গল্প বলা আমার কাজ, সেটা যে কোনো প্ল্যাটফর্মে না হইতে পারে। সেটা আগে নাটক করছি, এখন সিনেমা করতেছি, এর জন্য নাট ফিকশন করবো না, অথবা ওই ফিল্ম বানাবো না, সিনেমার পর সিনেমাই বানায় যাব, বিষয়টা একদমই এরকম। রিস্ক বলতে আসলে কোনো কিছু না। আমার এদিকে পালকে নেওয়া হয়েছে এই কারণে, আমরা যখন গল্পটা ভাইয়াকে শুনাই, সাকিব ভাইকে শুনাই, এরপর তো স্বাভাবিকভাবে আমাদের হিরোইন লক করতে হবে।
সেক্ষেত্রে কি করব? তখন আমরা সময় নেই ৩-৪ দিন যে ঠিক আছে আমরা টিম মিটিং এ বসি, আমরা টিম মেম্বাররা বসি। বেশ কয়েকজন নায়িকার লিস্ট হয়। আমি নাম বলতে চাই না। আচ্ছা। কয়েকজন নায়িকার লিস্ট হওয়ার পরে আমরা সবাই একটা পয়েন্টে ঠিকঠাক করি যে আসলে ইদিকা আমাদের ক্যারেক্টারটা ভালো করবে এবং ও ভালো করছে ভাইয়া। অ্যাকশন ডিরেক্টর হচ্ছে আমাদের এজাজ মাস্টার। তো খুবই ভালো কাজ করে উনি। আপনি অনেক পপুলার একটা সিনেমাটার নাম হচ্ছে শুট আউট এট লক্ষণডালা, দেখছেন কিনা জানি হ্যাঁ, না, হ্যাঁ, খুব হ্যাঁ, পপুলার দেখেছি, সিনেমা। দেখেছি। তো অনেক ভালো ভালো যেমন নেটফ্লিক্স এর ফ্যামিলি সিজন 3 এরকম মানে অনেক ভালো ভালো সিনেমা উনি করছেন। তো ওনার সাথে আমাদের বসা হয়, বসার পর আমি আসলে বেসিক্যালি আমি কি চাই, আমার ডিজাইন কিরকম করতে চাই, ওনার সাথে বসা হয়েছে, উনি ওনার মতো করে আর কি শুটিং করা যেটা হয় আর কি। মহেশ ভাট স্যারের এক্সপিরিয়েন্সটা অদ্ভুত, খুবই ভালো লাগার একটা জায়গা ছিল। এত বড় একজন মানুষ আমাদের শুটিং সেটে আসছে, আসার পরে শুটিং দেখছে, আমাকে খুব বাহবা দিচ্ছে, জড়ায়া ধরছে, মানে খুবই খুবই সাকিব ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলছে সবার সাথে। এটা আচ্ছা। মোটামুটি হাফ এন আওয়ার 40 মিনিটের মতো একটা আড্ডা হয়েছে। তো এই যে আইসা একটা দোয়া দিয়ে যাওয়া, অ্যাপ্রিসিয়েট করা বা সবকিছু বলা, তো সবকিছু মিলাই এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা জায়গা ছিল।